স্নিগ্ধ বিষ লেখনীতে সানজিদ আক্তার মুন্নি পর্ব সংখ্যা ৩২। সিদ্ধুজা ওয়াসিসের জন্য খাবার ট্রেতে করে তিশার হাতে তুলে দিল। ছেলেটা তার এখনো কিছু খায়নি। ভালো মতো উঠে গেল রাগ দেখিয়ে। তিশা যে এ বাড়ির বউ এই পরিচয়টা জানার পর এরশাদরা বেশ লজ্জায় পড়ে যায়। বিব্রত পরিস্থিতিতে পড়েছিল। অবশ্য সিদ্ধুজা পরিস্থিতি সামলে দিয়ে ঝটপট প্রসঙ্গ পাল্টেও ফেলেছিলেন। কম্পমান হাতে খাবার ট্রে নিয়ে ধীর পায়ের ঘরে প্রবেশ করে তৃষ্ণা। বুকের ভেতরটা মনে হচ্ছে কারমাশালায় হাঁপানো ওঠানামা করছে। একদম অজানা এক হৃদস্পন্দন খেলে যাচ্ছে। তৃষ্ণার ঘরে ঢুকিয়ে দেখতে পায় ওয়াসিস বিছানায় বসে আছে। দৃষ্টি তার স্থির সামনের দিকে। চোখে এক অদ্ভুত লালচে আভা ফুটে উঠেছে, কিন্তু তা রাগে নাকি কষ্টের বোঝা যাচ্ছে না। তৃষার বুকটা কাপা কাপা হাতে টের খাবারটা নিল। ওয়াসিসের পাশে রেখে কণ্ঠ খাদে নামিয়ে কোনো মতে বলে, খেয়ে নিন, সারাদিন তো কিছু পেটে পড়েনি আপনার। তিশার কথায় ওয়াসিস ঘাড় ঘুরিয়ে তাকায়। তীক্ষ্ণ দৃষ্টি চোখের চাহনিতে স্মিত করে তাকে, কিন্তু আচমকায় অদ্ভুত এক শান্ত আর ঠান্ডা গলায় যে আদেশ করে বসে, খাইয়ে দে। এই হুকুমে তৃষ্ণা দৃষ্টি নত করে নেয়। আজ সকালে শশা কাটতে গিয়ে ডান হাতের দুটো আঙ্গুল বেশ খানিকটা কেটে গেছে। কাটা জায়গায় নুল বা ঝাল লাগলে জ্বলে পড়ে ছারকার হয়ে যাবে। তথাপি ওয়াসিসের হুকুম অমান্য করার সাহসও নেই তার। এর আগে এভাবে অনেকবার সে ওয়াসিসকে খাইয়ে দিয়েছে, আজও তার ব্যতিক্রম হতে হবে। নিজের ভেতর হাজারো দ্বিধা আর সংকোচ চেপে রেখে ওয়াসিসের পাশে বসে হাত ধুয়ে ভাতে লোকমা মাখাতে শুরু করে। তরকারির ঝোল কাটা আঙ্গুলে লাগতে তীব্র জ্বালা শুরু হয়। পুরো শরীর শিউরে ওঠে। আঙ্গুলগুলো খাখা করে যন্ত্রণা করছে, তাও সে অসহ্য যন্ত্রণায় মনোযোগ না দিয়ে ওয়াসিসের মুখে খাবার তুলে দেয়। ওয়াসিস নির্বিকার চিত্তে খাবার মুখে নেয়। তৃষ্ণা দাঁতে দাঁত চেপে আঙ্গুলের যন্ত্রণা সহ্য করে। ঠিক সেই মুহূর্তে দরজায় কর্নারের শব্দ হয়। আয়রাত দাঁড়িয়ে আছে দরজার চৌখাটে। আমি কি আসতে পারি? ওয়াসিস চিবানো থামিয়ে দিয়ে শান্ত চোখে আয়রাদের দিকে তাকে অনুমতি দেয়, আসুন। তবে তার দিকে তৃষ্ণা ফিরেও তাকায় না। কেন তাকাবে? সে তো পরপুরুষ। তার দিকে দৃষ্টিপাত করা পাপ, অনুচিত। আয়রা ধীর পায়ে গিয়ে শামতামতা করে বলে, ওয়াসিস, আই এম সরি। আসলে আমার বাবা জানতেন না উনি আপনার ওয়াইফ। প্লিজ কিছু মনে করবেন না। ওয়াসিসের কথা শুনে মুহূর্তেই সব চুপ হয়ে গেল যেন। তার বুকের ভেতরটা দাউ দাউ করে জ্বলছে। এক অজানা ঈর্ষার অভিমানে ভেতরটা পুড়ে ছারখার হচ্ছে। তৃষ্ণা তো তার, তাহলে সে কেন আয়রাতের কাছে যাবে? তৃষ্ণা চলে গেছে, ওয়াসিস কার উপর রাগ ঝাড়বে? এটা কি ভাবা যায়? দিন শেষে সে তো একজনের কাছেই তার রাগগুলো উগরায়। দিন শেষে কে তার এই নীরবতার খেয়াল রাখবে? ওয়াসিস একবার আর চোখে তৃষ্ণা নতজানু মুখের দিকে তাকালো। তারপর নিজের ভেতরে তোলপাড়ের অনুভূতিগুলো আওড়ালো। ওকে, তুমি বিয়ে করতে পারো। ও তো নামে শুধু আমার স্ত্রী। আসলে আমি ওকে স্ত্রী বলে মানি না। ও তো কুকুরের মতো পড়ে আছে এখানে। তুমি চাইলে বিয়ে করে নিয়ে যেতে পারো। আমি ওকে ছুঁয়েও দেখিনি কখনো। ওয়াসিসের ছুঁয়ে দেওয়া প্রতিটি শব্দ এক একটা তপ্ত শালার মতোই তৃষ্ণার বুকে বিঁধল। এক অসহ্যকর যন্ত্রণার ভেতরে দুমড়ে মুচড়ে যাচ্ছে। মনে হচ্ছে অদৃশ্য কোনো হাত তার কলিজাটা টেনে হিঁচড়ে খুবলে শরীর থেকে বের করে নিচ্ছে। আকাশ ভেঙে পড়ল বোধহয় তৃষ্ণার ওপর। এতটা কষ্ট পেত না যদি ওয়াসিস এই নিষ্ঠুর কথাগুলো তাকে একা বলতো। যন্ত্রণা তার অস্তিত্ব কেঁপে উঠেছে মনের ভেতর। বুকের ভেতরের পাঁজরগুলো মরমর করে ভেঙে যাচ্ছে যেন। কলিজা ছিঁড়ে বেরিয়ে আসতে চাইছে। অবিশ্বাসের ঘোর কাটছে না। তৃষ্ণা এই মানুষটা, এই ওয়াসিস কি করে পারলো এমন বিষাক্ত আঘাত দিতে পরপুরুষের সামনে? একজন পরপুরুষের সামনে তা কিভাবে পণ্য বানিয়ে দিল? আয়রাত বাকরুদ্ধ। সে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। এমন কথা সেও কাম্য করেনি। পরিস্থিতি সামলে দিতে সে থমথম খেলো। আমি যাই, আচ্ছা। আয়রাত প্রস্থান করে, তবে যার আগে এক পলক তৃষ্ণার দিকে তাকায়, এক তৃষ্ণার্থ হৃদয়ের দৃষ্টি নিয়ে। হয়তো মনে মনে প্রতিজ্ঞা করে, তোমাকে আমি নিজের করবো ইনশাল্লাহ। যে তোমায় মূল্য দেয় না তার কাছ থেকে তুমি কি করবে? তৃষ্ণার ঠোঁট কামড়ে কান্না আটকানোর প্রাণপণ চেষ্টা করছে। চোখে জল গিলে নিয়ে পুনরায় ওয়াসিসের মুখে খাবার তুলে দেয়। আয়রাদের সামনে অন্তত কথাটা না বললেও পারত। কোন স্বামী তার নিজের স্ত্রীকে অন্য পুরুষের হাতে তুলে দেওয়ার জন্য এমন কথা বলতে পারে? ওয়াসিস কি তবে তাকে এতটাই ঘৃণা করে?
ওয়াসিস তৃষ্ণার নত হওয়া মুখটার দিকে একটু ঝুঁকে জিজ্ঞেস করে, তোর কি খুব কষ্ট হচ্ছে? এরূপ কথা বললাম বলে তৃষ্ণা এবার মুখ তুলে তাকালো। ঠোঁটের কোণে ঝুলে রাখা মেকি হাসি, যন্ত্রণার হাসি তিক্ত গলায় উত্তর দেয়, না তো, কষ্ট হবে কেন? আমি তো কুকুর, আর আমার মতো কুকুরের আবার কষ্ট অনুভব আছে কি না? যা বলছেন ঠিকই বলেছেন, ভুল তো কিছু বলেনি। তৃষ্ণার উত্তরে ওয়াসেস আর কোনো কথা না বলে নিঃসঙ্গে উঠে গেল। একটা বাক্য ব্যয় করে না সে। ওয়াসেস চলে যেতে তৃষ্ণা হতাশায় দীর্ঘশ্বাস ছাড়ে, শূন্য দৃষ্টিতে চারদিকে তাকায়। কি ভয়াবহ তার নিয়তি, কি নিষ্ঠুর এই বেঁচে থাকা। তৃষ্ণার গলা বেয়ে দুফোঁটা নোনা জল গড়িয়ে পড়ল। সে সাবধানে জলটুকু মুছে নিয়ে নিজেই নিজেকে সান্ত্বনা দেয়। এই বিদ্রূপের হাসি নিয়ে বিড়বিড় করে বলে, থাক, আমি তো ভাতের লোভী, কুকুরের চেয়েও হীন। আজ ভাগ্য এতটাই বিমূঢ়, এতটাই নিষ্ঠুর যে পথের কুকুরও আমাকে দেখে করুণ হাসি হাসবে। আর হাসবেই না বা কেন? আমার প্রাপ্য তো এটাই, আমার সাথে তো এমনটাই হওয়া উচিত। পৃথিবীতে এমন কিছু মানুষ আছে যাদের ললন লিখটে ঝুঁক ঝামেলা আঠার মতোই লেগে থাকে, চাইলেও পিছু ছাড়ে না। শিকদার বাড়ির বাসিন্দা এই তালিকায় ঠিক শীর্ষে অবস্থান করে। বিপদের ঘাড়ে থাকে, নামে না যেন, উল্টো আরো মহাবিপদে পড়ে। এদের ভালোবাসা আষ্টে পিষ্টে জড়িয়ে আছে। আজকের দিনটা তার ব্যতিক্রম নয়। দুবার ইকরার বিয়ে সবে মাত্র নির্বিঘ্নভাবে সম্পন্ন হয়েছে। সবাই ভাবছে এবার অন্তত শান্তিতে মিলবে, কিন্তু বাড়ি ফেরার পথে বিপত্তি। যে জিন কিছুদিন আগেই বিদায় নিয়েছিল সে আজ আবার ভর করেছে সিমরানের ঘাড়ে। ঘরের ভেতর এখন থমথম, অথচ অদ্ভুত এক হাস্যকর পরিস্থিতি। তৌসির এসে দাঁড়ায় সিমরানের ঠিক মুখোমুখি। জিনের প্রভাবে সিমরানের দৃষ্টি এখনো বুনো ভাব। তৌসির আর ধৈর্য ধরতে পারে না। জিনরূপী সিমরানের দিকে তাকিয়ে তিক্ত স্বরে বলে ওঠে, মা আমার জিন, তুই দয়া করে আজ তার বাড়ি খেতে না চাই, এখান থেকে ভাগ, তোর যন্ত্রণা আর নিতে পারতাছে না। তৌসিরের হুমকিতে জিন দমে যাওয়ার পাত্র নয়। উল্টো সিমরানের বড় বড় চোখ করে তাকিয়ে কটমট করে তৌসিরের দিকে তাকিয়ে বলে, তারপর ঝাঁঝালো গলায় বলে, আগের বার মিষ্টি দেশ নাই, এবার মিষ্টি না দিলে আমি যাবো না। জিনের এমন আবদার শুনে তৌসিরের মেজাজ চড়ে গেল। সপ্তমে একরাশ বিরক্তি আর তিক্ততা নিয়ে সে এবার চারদিকে চোখ বুলিয়ে নেয়। সে বিশ্বাস করতে পারছে না পরিস্থিতিটা। তারপর কর্কশ গলায় জবাব দেয়, যে পয়সা মনে হয় তোর নানির টুটটুট দিয়ে আয়, যে তোর মতো সিনাল জিন্ডে আমি মিষ্টি খাওয়ামো নিজের টাকা দিয়া। এমন গালি শুনে জিনের আত্মসম্মানে লাগে। সে তস ভরিয়ে ওঠে, তুই এত কিপটামি করিস কেন? তুই এত কিপটা কেন? অপমান সহ্য করতে না পেরে তো সিদ্ধার্থের দাঁত চেপে কিটমিট করতে লাগলো। ঝট করে সিমরানের চুল টেনে ধরে রাগে ফুঁসতে ফুঁসতে বলে, হ সিনাল, আমি কিপটা, তুই দে পয়সা আমারে, তখন সায়রা দিমু কিপটামি। ঠিক সেই মুহূর্তে ঘরে ঢোকেন তৌসিরের বাবা। ছেলের এমন অকথ্য ভাষা শুনে পুত্রবধূর সাথে এই ধস্তাধস্তি দেখে তিনি ঠিক থাকতে পারছে না। সোজাই গিয়ে সে কষে একটা থাপ্পড় বসায় তৌসিরের গর্দানে। রাগে কাঁপতে কাঁপতে তিনি বললেন, তুই এই জিনের সাথে এত কথা বলস কেন? যার ঘরে যা, নয়তো তার বাড়ি খাবি। এত বড় হয়েও তোর শয়তানি গেল না। তৌসির বাবার হাতে মার খেয়ে দেখে ফাজিল জিনটা খিলখিল করে হাসছে, যেন বিরাট কোনো তামাশা দেখে ফেলেছে। এমন ভঙ্গিতে টিপকানি কেটে বলে, সি এত বড় পোলা হয়ে বাপের হাতে মার খাস, লজ্জা অপমান লাগে তৌসিরের। তৌসিরের ফর্সা মুখটা লাল হয়ে ওঠে। বাবার সামনে আর কিছু না করার উপায় দেখে সে সিমরানের চুল টেনে ধরে, কিন্তু যাওয়ার আগে জিনের দিকে তাকিয়ে চাপা ক্ষোভ উগরে দিয়ে বলে, যদি তুই মানুষ হইতি তাহলে তোর টুট টুট ফারাত করে ছিঁড়তাম, সিনাল কোন থাকার। কথাটা শেষ করেই তৌসির দ্রুত পায়ে ঘর থেকে বেরিয়ে আসে। সে জানে আর এই মুহূর্তে এখানে থাকলে তার বাবা ভারী হাতটা আবারও তার পিঠে এসে পড়তো। তবে অদ্ভুত ব্যাপার, এত বড় বয়সে বাবার হাতে এই মার তার আত্মসম্মানে লাগে না, বরং মারের সেই জ্বলনির মাঝে সে এক ধরনের তৃপ্তি খুঁজে পায়। আজকালকার দিনে কজন বাবার মেরুদণ্ড এত শক্ত থাকে? ভরপুর যৌবনে পা দেওয়া ছেলের চোখে চোখ রেখে শাসন করবে। চারদিকে তাকালো তৌসিরকে দেখে। বাবারা আজ সন্তানদের ভয়ে জুবুথুবু পাছে ছেলে কিছু মনে করে, কিন্তু তৌসিরের বাবা আলাদা। তার গলা স্বর আজও ঘরের দেওয়াল কাঁপায়। তার চোখের দিকে তাকালে আজও তৌসিরের ভেতরটা কেঁপে ওঠে। এই যে অসীম ক্ষমতা, ছেলের এইটুকু অধিকার বোধ, তৌসিরের গর্ব।
তার বাবা আজও এই সংসারের অবিসাংবাদিক রাজা, যার সামনে মাথা নিচু করে তৌসিরের কোনো কোণঠা নেই। তৌসির আজও তার বাবার কাছে সেই ছোট্ট তৌসির। ইকরার বাসর ঘর সাজিয়ে দিয়েছে দ্রুত জিম্মা বুঝিয়ে। নিজের ঘরে পা রাখলো নাজা, মনটা বিষাদে অচ্ছন্ন। এক তীব্র বিষাদময় যন্ত্রণা ছড়িয়ে পড়েছে তার শিরা উপশিরায়। চোখের সামনে জ্যান্ত একটা মানুষের মৃত্যু দেখে তার মস্তিষ্ক ঠিক থাকছে না যেন। বাপ চাচাদের সাথে আজ বাক্য বিনিময় হয়নি তার। তারাও নিজের মতো প্রস্থান নিয়েছে। নাজার ইচ্ছে ছিল না কথা বলার। ঘরে এসে গোসল সেরে সে নিজেকে কিছুটা সামলে নেয়, চেষ্টা করে সবার সাথে স্বাভাবিক আচরণের। চেষ্টা না করেও উপায় কই। এইমাত্র ঘরে পা রাখার পর তৌসিরের দেখা মিলে তার। সেই কবর দেওয়ার পর আর দেখা মেলেনি। সদ্য গোসল সেরে ঘরে এসেছে তৌসির। ভেজা চুল থেকে টপটপ করে পানি ঝরছে। কোমরে একটা জীর্ণ শীর্ণ গামছা লুঙ্গি জড়ানো, গায়ে ঠুসঠাস করে মাখছে সরিষার তেল। তৌসিরের শরীর বড্ড সুঠাম, পৌরশক্তি। নাজা যতবার দেখে এই দেহটা ততবারই অঘম আকর্ষণে আটকায়। আজও তার ব্যতিক্রম ঘটল না। সে আটকে পড়ল। আহা, কি বিস্ময় ব্যাপার, কি মুগ্ধ আকর্ষণ! মোহনুক্ত নয়নে তাকিয়ে থাকে তৌসিরের দিকে। তাকিয়ে থাকতে থাকতে অজান্তেই এগিয়ে যায় দু এক পা নাজার দিকে। গামছার অপর লুঙ্গি জড়াতে জড়াতে নাজার এই দৃষ্টি লক্ষ্য করে তৌসির বাঁকা হেসে বলে ওঠে, কি তাহলে সিনাল, এমনি টুট টুট দিয়া তাকায় আসন কেন? তৌসিরের এমন অশ্লীল ভাষণে ভরকে গেল নাজা। মুহূর্তে ঘোর কেটে গেল। সামান্য বিমোহিত সময়টুকু কপালে নেই তার। নাজা চোখে চাহনি অন্যদিকে সরিয়ে। কিছু না। এখন গোসল করলেন যে? এতক্ষণ কি করেছিলেন? তৌসির নিজের মনে জবাব দেয়, এতক্ষণ তো ওই কোণে বর এর নিয়ে দৌড়াদৌড়ি করলাম, তাই এখন করতাছি। কেন, তোমার কি কোনো সমস্যা আমার গোসলে? কথাটা বলতে বলতে তৌসির নাজা দিকে এগিয়ে আসে। নাজা বিরক্তি প্রকাশ করে, আমার সমস্যা হতে যাবে কেন? আমি শুধু জিজ্ঞেস করলাম। মনে হয় আপনি আমার কথা শুনেন যে আমার সমস্যা হবে আর আপনি সেটা সমাধান করবেন। তৌসির ক্ষীণ চোখে নাজার মুখমণ্ডল পরখ করতে করতে বলে, ঠেস মাইরা নাকি লুসাসকে মারার জন্য এমনি ঠেস মারতাছো? কোনটা ঠিক? আমার গদ্দারিনী? নাজার ভেতরটা জ্বলে ওঠে। মারছে মারছে তো আবার কড়া কথা বলছে। নাজা পাল্টা জবাব দেয়, ঠ্যাস মারেন কেন? আপনি তো পশুর মতো কাজ করেছেন, জ্যান্ত মানুষকে কবর দিয়েছেন। আমি কত অকৃতি করলাম, শুনলেন না? এর থেকে বুঝলাম আপনি আমার কথার কতটুকু মূল্য দেন আর জীবনে দিবেন। আমাকে তো মানুষ বলেই মনে করেন না, মূল্য দিবেন কিভাবে? নাজার কথায় খানিকক্ষণ সময় নিয়ে নিশ্চুপ থাকে তৌসির। তারপর নিচু কিন্তু ভয়ঙ্কর গলায় বলে, বেশ প্রেম টুট টুট, তাই না? হয়তো তোরেও ওর মতো জ্যান্ত কবর দিমু ওর পাশেই। ওর কথা বাদে অন্য ওর কথা বাদে অন্য কারো কথা বলে বল। তৌসিরের এই আচরণ মেনে নিতে কষ্ট হলো নাজার, কিন্তু আজ আরো প্রতিবাদ করবে না। সেদিন বিবিজানের প্রহর আজও অবিশ্বাসের মতোই লাগে তার কাছে। নিষ্ঠুরতা সব মিলিয়ে নাজার মনের গহীনে অভিমানের পাহাড় জমে আছে। তৌসিরের এই হুমকিটুকু সে অভিমানের খাতায় ঢুকে দেয় নিঃশব্দে। তারপর কোনো কথা না বলে ধীর পায়ে ওয়াশরুমের দিকে চলে যায়। আর কথা বলে খারাপ হবে, রাগ করতেই হবে, তাই আর না বলুক। রাগ করলে যদি সব হতো, তবে আজ এই পরিস্থিতি তা দেখতে হতো না। তাই থাক, রাগ অভিমান শ্রেয়। তৌসির নাজার সেই চুপচাপ থাকা যেন সহ্য করতে পারল না। তাই রুম থেকে বেরিয়ে নাজিম চাচার ঘরে আসে। আজ আসর জমে উঠেছে এখানে। সবাই নাজিম চাচার ঘরে বসে। তৌসিরের ঘরে ঢুকে নাজিম চাচার উদ্দেশ্য করে প্রশ্ন করে, আমাদের যে মাল দেওয়ার কথা সেটা আইসে থাইল্যান্ড থেকে? রুদ্র মালের কথা শুনে একরাশ হতাশ নিয়ে বলে, মাল তো দূরের কথা, ভালো আসে নাই। কি কমু? তৌসির ভুরু কুচকে ঘরে ঢুকতে ঢুকতে বলে, কি কস, এখনো দেশ নাই? আমগো তো ইন্ডিয়া যাইতে হইব, এর আগে সবকিছু নিয়ে রাখতে হইব। নাজিম চাচা বিছানার এক কোণে বসে ক্যালকুলেটরে বিয়ের যাবতীয় খরচে হিসাব করছিল। তৌসিরের কথায় তিনি মুখ খুললেন, আমারে দিতেছে না মাঙ্গের নাতি, টাকা আগে দিতে হইব অ্যাডভান্স। এটা শুনে তৌসিরের মেজাজ চড়ে গেল। সামান্য রাগ ঝেড়ে বলে, বেশ তেরিমেরি করলে টুট টুট ছিঁড়া কাউয়ারে খাওয়াই দিমু, তখন বুঝবো। মিনাজ মামা আদৌ ঘুমেছিলেন। কাঁথার নিচে থেকে মাথা বের করে তৌসিরের দিকে তাকিয়ে বলেন, তুই যারে ইচ্ছা তারে খাওয়াইস। অহন এটা কর, নির্বাচনের প্রচারণায় কি হইব? তন্ময় ভাই, তুহিন ভাই এরা যদি
না ঠিকই তাইলে তৌসির বিছানায় বসতে বসতে হাসি ভঙ্গি করে, আরে এসব চিন্তা করিস না, যাবো তো আমরাই, আর না গেলে সিন্ডিকেট শুরু করব, এসব টুট টুট দিয়া এখন আর কি লাভ, জনগণ কিন্তু আমগো তলেই নাচবো, যারা বুঝদার হেরা কয়জন ভোটার। এর মধ্যে রুদ্র বলে ওঠে, তৌসির ভাই একটা বিল্ডার আইব তোমার আগের মতো দেখা করতে, ওরে সরকারি সেই হাই স্কুলের প্রোটোকল আছে না তার মধ্যে মেলা লাভ কিন্তু। তৌসির রুদ্রের কথায় উল্টো পিঠে তামাশা ঝাড়ে, আর লাভ মারাইস না সবার নাতি, আমি বহুত টাকা লস করছি আমার বইয়ের লাইগা, কোন দুঃখে যেই হাঙ্গা করছিলাম, নাজেম চাচা একটু চটে গেল, কেটে গিয়ে বলুন সাত কপালে জোরে এমন বউ পাইছিস, তারপরে সব কথা কস, কত বড় জানোয়ার হালা মাদারসোত। নুহমান তাল মিলালো, এত কিছুর পরও ভাবি আপনারে ছাড়ে নাই, বহুত চেষ্টা করে, বহুত ধৈর্য ধরে আছে, তুমি কিন্তু ভাগ্যবান। তৌসির ঠোঁট বাঁকিয়ে তাচ্ছিলের হাসি হাসে, হ আমার বউ, আর ভাগ্য তো আমারই যে প্রতিদিন এক গালা বাস পাশা দিয়ে ঢুকাইতে থাকে বিনা দাওয়াতেই, হইল না আমার ভাগ্য ভালো। এটা বলতে বলতে তৌসির ঘর থেকে চলে যায়, না যতক্ষণ নিশ্চুপ শুয়েছিল তাকে জড়িয়ে ধরে ঘুমাতে হবে এই ভেবে তৌসির বেরোলো। তৌসির স্পষ্ট নাজার মন অরণ্য মন কালচে সবুজ নয়নের অভিমান দেখতে পায়, তার কৈতরী যে মনে মনে আঘাত জমে রেখেছে তাও সে জানে, এই অভিমান জমে রেখেছে। ইস কি নিষ্ঠুর সেই অভিমান, কতই না লুকায়িত সেই অভিমান, যতই লুকানো হোক তৌসিরের ক্ষীণ চোখের চাহনি উপেক্ষা করতে অবুঝ। তৌসির ঘরে এসে নাজাক বিছানার এক কোণে দেখলো শুয়ে আছে। তৌসির দরজা লাগিয়ে ধীরে বিছানায় উঠে বসে, উঠতেই ভেতরে এক অনুভূতি হলো, একটা বার তার নিকট আসতে দেরি, কিন্তু অনুভব করতে দেরি নয়, একটা মেয়ে তৌসিরকে জ্বালিয়ে মারল, কাছে এলো জ্বালায়, দূরে গেল প্রাণপণ পোড়ায়। মাঝে মধ্যে তৌসির নিজেকে প্রশ্ন করে, কি আছে এই নারীর মাঝে যা তাকে এত টানে, ভীষণভাবে টানে। তৌসির নাজার শরীরের প্রতি কোনো লোভ নেই, তৌসিরের জায়গায় অন্য কোনো পুরুষ হলে হয়তো বা নাজার এই হুরের মতো শরীর মায়ার দহনে নিজেকে পোড়াতো, অথচ তৌসির এই মানসিকতার নয়, যদিও সে একজন মানুষ বা মন্দ মস্তিষ্কের অধিকারী, খারাপ মানুষ, তারপরেও সে তার স্ত্রীকে সম্মান করে, তার কৈতরী তার চোখের সব। তৌসির ধ্বংস হওয়ার জন্য আগে কিছু ছিল, কিন্তু সে নাজার আখিদয় এসে থেমে যায়। এই নাজা তৌসিরের কাছে মহান এক সত্তা, আর হবেই বা না কেন। যে লোকে মেয়ে মানুষের প্রতি কোনো অনুভূতি কাজ করতো না, সে মানুষটা এই মেয়ের প্রতি মোহবিষ্ট হয়েছে, হোঁচট খেয়ে তার মায়ে পড়ে গেছে। তৌসিরের কাছে নাজা বরং বড্ড মায়াজালের দোষ, আদরের মতো আদরই। তৌসির নাজার পাশে যেতে যেতে বলে, নাজা ঘুমিয়ে গেছো? প্রশ্নের রেশ কাটতে কাটতেই ওপাশ থেকে ভেসে আসে নাঝার তরফ থেকে সংক্ষিপ্ত এবং চূড়ান্ত শব্দ। প্রত্যাখ্যান পেয়ে তৌসির এবং সোহাগী সুরে আহ্বান জানায়, আমার এদিকে আয় কৌতরি, আমার বুকে আসো। নাজার কণ্ঠে তখন একরাশ জমাট বাঁধানো অভিমান, সে অভিমান গলায় বলে ওঠে, যে আমাকে বিশ্বাস করেনি তার বুকে আমার স্থান না হওয়াই ভালো। তৌসির উন্নয়নের কণ্ঠে বলে, আমি আর এমন করুম না, মাফ কইরা দাও। নাজে এবার কঠিন শর্ত জুড়ে দেয়, পায়ে ধরে বলুন, করে দিব ইনশাল্লাহ। শুনে তৌসিরের মাথায় হাত, মনে মনে গজগজ করে ওঠে, চুতমারানি সিনার এত খারাপ তুই, কিন্তু তবে মুখে প্রকাশ করে না প্রতিক্রিয়া। ধুর সিনাল, তোর ঠ্যাং ধরুম কেন, আমি তোর জামাই। নাচা বিচলন আগের মতো শীতলহীন গলায় জানিয়ে দেয়, মাপ চাইলে মাফ করব, নইলে আমি মাফ করছি না। তৌসির বেকায়দায় পড়ে যায়, কি আর করার, পরক্ষণে ভাবে বউতো, বইয়ে সবকিছু ছোঁয়া জায়েজ, তাই সে আর ক্ষণক্ষণ চুপচাপ থেকে হাত বাড়িয়ে নাজার পায়ে ধরলো, নরম গলায় বলে, আমার ভুল হয়ে গেছে, সব দোষ আমার, মাফ করে দাও কৌতরি। তৌসির সে সত্য সত্যি পা ধরবে নাজা দুঃস্বপ্নেও ভাবেনি। তার কাণ্ডে সে এক লাফে উঠে দাঁড়ায়, বিস্ময়ে চিৎকার করে বলে, এই কি করছেন আপনি, সত্যি সত্যি ধরছেন কেন? আমি তো এমনি মজা করে মিথ্যা কথা বলেছি। তৌসির এবার নাজার পা টেনে ধরে এক নিমিষে তার নিচের বলিষ্ঠ বুকের দিকে চেপে নেয়। নাজার চোখে গভীরতা, তৃষ্ণার্থ দৃষ্টি মেলে শুধায়,
তুমি যা বলবা তাই করুম, তবে শোনার যোগ্য হইলে শুনুম, নয়তো না। নাচা লজ্জা এদিক ওদিক তাকিয়ে বলে, হয়েছে, বুঝতে পেরেছি, আসুন ঘুমিয়ে যাই। তৌসির নাচাকে একটা টান দিয়ে নিজের বুকে শক্ত করে চেপে ধরে। ফিসফিস করে জানতে চাইলো, আজ লুঙ্গির গিট খুলি? নাচা দুদিকে মাথা নাড়িয়ে অসম্মতি জানায়, না আজ থাক, আজ শরীরটা ঠিক নেই, কাল বা পরশু থেকে হবে। এটা আমার ইচ্ছে, আপনি চাইলে আপনার ইচ্ছে হক এটা। তৌসির আলতো করে নাজহার কপালে আদরে চুমু এঁটে দিয়ে আশ্বাস করে বলে, আচ্ছা, তোমার সুবিধা আমার সুবিধা, তুমি যখন নিজ হাতে খুলতে সাহায্য করবা লুঙ্গির খিল, তখনই না হয় খুলমো। নাচা খিলখিল করে হেসে ওঠে, আচ্ছা। তৌসির একটা বালিশ হাতে নিয়ে টেনে শুয়ে পড়ে, তার প্রশস্ত বুকে লেপ্টে থাকে নাচা। তৌসিরের উদাম শরীরটা এত কাছে পেতেই নাচা এক গোপন সুযোগ লুফে নেয়, ইচ্ছে মতো ছুতো করে ছুতে থাকে শরীরে। সে বারংবার ঠোঁট ছোঁয়ায় তৌসিরের বুকে, কিন্তু এমন ভান করে ঘুমের ঘরে নড়াচড়া করছে, ইচ্ছে করে চুমু খাচ্ছে না। তৌসির বিষয়টা স্পষ্ট বুঝতে পারে। অন্ধকারে আড়ালে সে মুচকি হাসে, নাজাকে নিজ বক্ষে আরো জোরে চেপে ধরে, খা চুমু খা, যত ইচ্ছা চুমু খা, এই তৌসির শুধু তোর। ততক্ষণ পর্যন্ত চুমু খা কৈতরি, যতক্ষণ না পর্যন্ত তোর তৃষ্ণা মেটে। নাজা তৌসিরের কথা শুনে হুট করে তৌসিরের গলায় ঠোঁট বসিয়ে দেয়, জোরে জোরে শ্বাস নিতে থাকে, এক হাতে তৌসিরের বক্ষে নখ বসিয়ে দিতে থাকে।